মেয়েলি হাসির শব্দ ভেসে এলো ছাদের দরজার দিক থেকে। তারা তাকাতেই দেখতে পেল মহলের মেয়েরা, সবার পেছনে অপরূপা। সে নিঃশব্দে হাসছে, একদম চোখ বন্ধ করে। হাসতে হাসতে বাকিরা ঢলে পড়বে অবস্থা এমন। শেহজাদদের দেখে সবার হাসি থেমে গেল এক লহমায়। অপরূপা হাসিও থেমে গেল। শেহজাদ দাঁড়িয়ে পড়ল। ফজল সাহেবও দাঁড়িয়ে পড়লেন। বললেন, হাই লেডিস। সাহস দেখিয়ে ততিনী হেসে এগিয়ে এলো। বলল, আসসালামু আলাইকুম, আমি ততিনী। ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা? সবাই একে একে পরিচয় দিল। ফজল সাহেব অপরূপার দিকে তাকালো। আয়েশা বলল, ও রূপা আমাদের। অপরূপা তাকে থামিয়ে দিয়ে বলল, না, আমার নাম রূপা নয়, আমি অপা। পুরো নাম অপরূপা। আপনি আমাকে অপা নামে ডাকতে পারেন। শেহজাদের মেজাজ চড়া হয়। অপরূপার দিকে বেশিক্ষণ তাকাতে পারল না সে। ছাদ থেকে দ্রুত পায়ে নেমে গেল। যে করেই হোক রহমানকে খুঁজে বের করতে হবে। শেহজাদের পেছন পেছন সাফারাতও নেমে এলো। ফজল সাহেব ছাদে সবার সাথে গল্প করতে লাগলেন। অপরূপার সহ্য হলো না লোকটাকে। চারিদিকে অন্ধকার নামিয়ে সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে। শেহজাদ গাড়ি নিয়ে বেরিয়ে যাবে তার আগেই পুলিশের গাড়ি এসে থামলো মহলের সামনে। সৈন্যপ্রধানের একজন কাশিম বেরিয়ে এসে বলল, সাহেব, রহমানের খোঁজ পাওয়া গেছে। কে সে? কোথায় থাকে? তা জানি না, তবে সে কাঁচামালের ব্যবসা করে। তার নাম রহমান নয়, তার নাম সামাদ। তার কোনো প্রকার নিদর্শন পাওয়া যায়নি এখন পর্যন্ত, কিন্তু খুব শীঘ্রই আমরা সামাদকে ধরতে পারবো। আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন। আমার বিশ্বাস আছে তোমাদের উপরে। শাহজাদকে বিষয়টা আরো ভাবিয়ে তুলল। সৈন্যরা যেতেই শাহজাদ ঘোড়ার পিঠে উঠতে যাবে, তখনই অপরূপা মহল চত্বরে পেরিয়ে ছুটল। দাঁড়ান দাঁড়ান। শাহজাদ দাঁড়িয়ে গেল, উৎসুক চোখে তাকিয়ে রইল। অপরূপা বলল, সৈন্যরা কি রহমানের কোনো খবর এনেছে? শাহজাদ মৃদু হেসে উঠল। উত্তর না দিয়ে হাসছেন কেন? ডাকাতের সাথে কথা বলতে ইচ্ছে করছে না? ইচ্ছে না হলে বলবেন না। আমারও কোনো চোরের সাথে কথা বলতে ইচ্ছে নেই। শাহজাদ ঘোড়ার পিঠে উঠে বসলো। অপরূপা কুকুত চোখে চেয়ে রইল তার নীরবতায়। শাহজাদ হেসে বলল, উত্তর পেলে সেই দিন তুমি আমার সামনে আর আসবে না। তার চেয়ে উত্তর না পাওয়াই ভালো। ঘোড়ার হর্ষধ্বনি ভেসে আসতে অপরূপা নিকটে গিয়ে বলল, কি বলতে চাচ্ছেন? মানে, বলতে চাইছি তুমি অসুস্থ। আমি এখন অসুস্থ? মানে পাগল? হ্যাঁ। অপরূপা রোশনালের দগ্ধ হতে হতে ফুঁসে উঠে বলল, আপনি উন্মাদ। হ্যাঁ, রূপার ভালোর জন্য। আমি রূপা নই। জানি তুমি শতরূপা। শাহজাদের ঘোড়া মহল প্রাঙ্গণ ছাড়িয়ে যেতেই অপরূপা অন্দরমহলে চলে গেল। সিভান কোথা থেকে ছুটে এসে বলল, সুন্দরবউ, কোথায় গিয়েছ? অপরূপা তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে বলল, বাইরে। সিভান একগাল হাসল। অপরূপা সেই হাসি দেখে আবারও ভরকে গেল। খপ করে সিভানের হাত ধরে বলল, তোমার কোনো মামা আছে? সিভান মাথা দোলায়। হ্যাঁ আছে। মামাকে দেখবে? কোথায় দেখব? মামাকে আসতে বলবো এখানে। মামা অনেকদিন আসে না। অপরূপা তার সামনে হাঁটু মুড়ে বসলো। গান ছুঁয়ে বলল, তোমার মামা কি করে? মামা জাহাজ চালায়। ইয়া বড় জাহাজ। অপরূপা হাসে, বলে, তোমার মামাকে কিভাবে আসতে বলবে? চিঠি পাঠাবো। তুমি আমাকে একটা চিঠি লিখে দেবে? হ্যাঁ দেব। চলো আমরা চিঠি লিখবো, কিন্তু আম্মা না দেখে মতো। কেন, তোমার আম্মা দেখলে কি হবে? শিবান কানে কানে ফিসফিস করে বলল, আম্মা চায় না মামা এখানে আসুক। এমা, কেন? কারণ মামা এখানে এলে আর যেতে চায় না। অপরূপা ফিক করে হাসে, বলে, তাই চলো চিঠি লিখবো। পাঠাবে কি করে? ডাক পিয়ন চিনি। বাহ, খুব চালাক তুমি। শিভান হাসে। অপরূপার আঙ্গুল ধরে অপরূপাকে নিয়ে যেতে থাকে। যেতে যেতে অপরূপাকে মহলের দক্ষিণে নিয়ে যেতে থাকে সে। ওই দিকের কক্ষগুলো তালা ঝোলানো। অপরূপা এক সময় থেমে যায়, বৃদ্ধ কক্ষগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। এদিকে তো একবারও সে আসেনি, তাই হয়তো দেখতে পায়নি। কক্ষের লোহার দরজাগুলো মেরামতবিহীন,
থাকায় জং ধরে গিয়েছে। দরজার সম্মুখে আড়াআড়ি ভাবে দুটো প্রকাণ্ড তলোয়ার গাঁথা। সেই কক্ষ দুটি দুই কক্ষের পরে কক্ষটি একই, মাঝে দুটো কক্ষ শুধুই তালা ঝোলানো। শিভান আঙ্গুল ধরে টানে, চলো ওইদিকে যাই, ওইদিকে একটা ঘর খালি পড়ে থাকে, এখানে থেমো না। অপরূপা কৌতূহলী হয়ে বলে, এই কক্ষগুলো তালাবন্ধ কেন শিভান? শিভান ফিসফিস করে বলে, সুন্দরবো, এগুলোতে ভূত থাকে, বড় বড় ভূত। হ্যাঁ। অপরূপা তার কথা হেসে উঠে বলে, ভূতকে কেউ ঘরবন্দি করতে পারে না পাগল। শিভান হতবাক হয়ে জানতে চায়, ভূত ঘরবন্দি হয় না? না, ভূত তো অদৃশ্য হতে পারে, বন্দি করতে পারে মানুষকে, কারণ মানুষ তো অদৃশ্য হতে পারে না। তার মানে কি এখানে মানুষ বন্দি আছে? শিভান উত্তর দিতে পারে না। মা তো তাকে ভূত আছে বলেছে, তাই তো সে এইদিকে আসতো না কখনো। অপরূপা কক্ষটির সামনে গিয়ে দাঁড়ায়, তলোয়ারে হাত রাখতে কোথা থেকে মতিবানও ছুটে আসে। তার চোখে মুখে আগুনের লাভা যেন দাও দাও করে জ্বলছে। কর্কশ স্বরে বলে, করো কি? কেউ দেখলে তোমারে বাইর কইরা দিব এই মহল থেইক্কা। এইদিকে কেন আইলা? দক্ষিণ দিকে আইবা না ভুলেও, যাও হন। অপরূপা শান্ত কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আসিনি, আমাকে শিবানী দিকে নিয়ে এসেছে। মতিবানও হেঁকে বলে, তোমার ভালোর জন্যই কইছি, তুমি এখানে হাত দিছো দেখলে মা বেগম মহল থেকে এক্ষুনি বাইর কইরা দেব, তাড়াতাড়ি আহো। বললে অপরূপা ও শিভানের হাত ধরে টেনে নিয়ে যায়। শিভান হাত ছাড়া মেরে দৌড়ে চলে যায়। অপরূপার হাত ছেড়ে বলে, এভাবে টানবেন না, আমি ব্যথা পাচ্ছি। বলে হাত ছাড়িয়ে সে রসের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। বাকিরা বোধহয় সেইখানেই। পথে ফজল সাহেবের সাথে দেখা হয়। ফজল সাহেব হাসেন। অপরূপা মুখ গোমড়া করে তাকায়। ফজল সাহেব মৃদু হেসে জিজ্ঞাসা করেন, রূপা, তোমার মায়ের নাম কি? আমার কোনো মা নেই। মুখ শক্ত করে কথাটা বলে। হনহনিয়ে চলে যায় সে। ফজল সাহেব ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হাঁটার ধরনও ওনার চেনা। মতিবানও পিছন এসে জানতে চায়, ডাক্তার সাহেব, আপনি ওরে চেনেন নাকি? ফজল সাহেব চমকে তাকায়, বলে, না না, কিভাবে চিনব? অপরূপাকে রসের ঘরে ঢুকতে দেখে খোদেজা কপাল কুঁচকে তাকায়। অপরূপা মাথা নত করে বলে, আমি ভেবেছি ওরা এখানে। সারাক্ষণ ওদের সাথে কি? তুমি হলে আশ্রিতা, তুমি আমাদের হাতে হাতে কাজ করে দেবে, কুমুটুনুদের সাথে থাকবে। আশ্রিতারা কাজ করেই খায়। নিজের চেহারা দেখে কি নিজেকে আসমানের পরি মনে করছো নাকি নাকি রানী ভাবছো? অপরূপা মাথা তুলে বলে, আপনি আমাকে কোনো কাজ করতে বলেননি। খোদেজা বিস্মিত হয়ে বলে, আশ্চর্য, মুখে মুখে কথা বলছো। শাহানা এগিয়ে আসে, হাসি মুখে বলে, সর্ষে ইলিশ রাখতে জানো মেয়ে? অপরূপা মিষ্টি আবদার শুনে মাথা তোলে, চোখ মাথা দুলিয়ে বলে, হ্যাঁ পারি, দাদিজান সব শিখিয়েছেন আমাকে। বাহ, খুব ভালো, তাহলে আজ ইলিশটা তুমি রান্না করো। শাহজাদ আর শিভান পাগল সর্ষে ইলিশের জন্য। খেতে মজা হলে কিন্তু আমরা তোমার জন্য বকশিস চেয়ে নিতে পারি সম্রাটের কাছ থেকে। ওরা সবাই পায়, তাই না? কুমু, টুনু আর ফুলকলি মাথা নাড়ায়। অপরূপা ফুলকলির দিকে তাকিয়ে থাকে। তার থেকে বছর 5 বড় হবে হয়তো। কত বড় ঝড় বয়ে গেল তার উপরে। অপরূপাকে জিজ্ঞাসা করে, তোমার হাত শুকাইছেনি? অপরূপা মাথা নাড়ে। তাহলে রাঁধবা কেমনে? পারবো, ডান হাতে। আমি তোমারে সাহায্য করি তাইলে? জি। অপরূপা সর্ষে ইলিশ রাঁধলো। খোদেজা, শাহানা আর হামিদা চেয়ে চেয়ে দেখলো। সে তাদের মতন করে রান্না করেনি, একদম ভিন্ন উপায়ে রেঁধেছে। গন্ধ শুকে শাহানা বলল, খেতে ভীষণ মজা হবে মনে হচ্ছে। অপরূপা হাসলো তার প্রশংসা শুনে। বলল, সব আমার দাদিজানের কারিশমা। উনি অনেক জ্ঞানী ছিলেন। দাদাজানের অত বিষয় সম্পত্তি উনি তদারকি করেছেন। দাদাজানের মৃত্যুর পর উনি পাটি বুনতে পারতেন। পাট দিয়ে চট, তালপাতা দিয়ে হাত পাখা আর কচি বাঁশ দিয়ে ঝুড়ি, মোটা রশি পাকিয়ে বসার জন্য মোড়াও বানাতে পারতেন। এমনকি কাঁথাও সেলাই করতে পারতেন। উলের সুতা দিয়ে সোয়েটার এবং মাথার টুপি সব। দাদিজানের পিতা অনেক বড় একজন হস্তশিল্পী ছিলেন। ওনার নামটা আমি ভুলে গিয়েছি, আপনারা চিনতে পারবেন শুনলে। লোকমুখে ওনার অনেক নাম। শাহানা মুগ্ধ হয়ে বলে, তোমার দাদিজান তো অনেক গুণী মানুষ, তাহলে তুমিও সব পারো? হ্যাঁ, বললাম না, দাদিজান আমাকে সব শিখিয়েছেন। দাদিজানের মতন পারি না, তবে যা পারি তা আমার জন্য অনেক।
তুমিও গুণী? অপরূপা মাথা নামিয়ে নেয়। রহমানও সব কাজকর্মে মোটেও পছন্দ করতো না। সে বলতো, আমি তোমাকে রানীর মতন করে রাখবো, এসব কাজ করে খেটে খাওয়া মানুষ। অপরূপা ভাবনায় চিট ধরে শাহানার প্রশ্নে, তোমার দাদিজান কিভাবে মারা গেলেন? অসুস্থ ছিলেন? অপরূপা শাহানার মুখ বরাবর তাকায়, বলে, অসুস্থ ছিলেন না, তবে মারা যাওয়ার আগের দিন আমাকে রাগ করে বলেছিলেন, তোর জন্যই আমি মরে যাব। পুনরায় রসায় ঘর স্তব্ধতায় খা খা করে ওঠে মুহূর্তে। খোদেজা তেড়ে এসে বলে, কেন কেন এমন বলেছিলেন তোমার দাদি? অপরূপা নিষ্পাপে মাথা নাড়ে, জানি না, তখন আমি খুব অসুস্থ ছিলাম। দাদিজান আমাকে অসুস্থ দেখলেই এমন বলতেন, কিন্তু তার সত্যি হবে কে জানতো। পরিচিত এক মসজিদের ইমামের সাথে অপরূপার বিষয়ে সলা পরামর্শ করে শেহজাদ মহলে ফিরতে ফিরতে গভীর রাত নেমে গেল। শেহজাদের অপেক্ষায় কেউ খেতে বসেনি। দিনকাল ভালো যাচ্ছে না। তার ফিরতে বিলম্ব হওয়ায় সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। শেহজাদ ফিরতেই সাফায়াত ছুটে এসে বলল, ভাইজান কোথায় ছিলেন? আমাকে রেখে চলে গেলেন। সবাই দুশ্চিন্তা করছিল। শেহজাদ ওর কাঁধে হাত চেপে নিজের কক্ষের দিকে পা বাড়ায়। যেতে যেতে একটি কক্ষ হতে যুবতীদের হাসির শব্দ ভেসে আসে। সেই কক্ষের বাইরে জানালার সামনে দাঁড়িয়ে ভেতরে চোখ বুলাতেই অপরূপাকে সেখানে দেখতে পায় না। সায়রাকে ডাক দেয়। সায়রা! হাসির শব্দ থেমে যায়। সায়রা তড়িঘড়ি করে ছুটে আসে। জি ভাইজান, আপনি কবে এসেছেন? আম্মাজান আপনার চিন্তায় অস্থির হয়ে আছেন, আমায় কিছু বলতে চান? রূপা কোথায়? সায়রা প্রশ্ন আশা করেনি। খানিকটা ভীত হয়ে মিনমিন স্বরে বলে ওঠে, আম্মা তাকে ফুল আপাদের সাথে থাকতে বলেছেন। আমি তাকে জোর করেছি, সে আসছে না। বলেছে তার জায়গা নাকি ওইখানে, ফুল আপাদের সাথে থাকতে নাকি তার ভালো লাগছে। মুহূর্তের গমগমে গলার স্বর কক্ষের ভেতরে থাকা সবার আটকে ওঠে। তাহলে এত হাসাহাসি হচ্ছিল কেন ভেতরে? সায়রা মাথা নামিয়ে রাখে। শেহজাদ প্রস্থান করে সেখান থেকে। সাফায়াত এসে বলে, কি হয়েছে? ভাইজানের বকা খেলে নাকি? সায়রা হাঁফ ছেড়ে বড়সড় একটা দম ফেলে বলে, এই অপরূপা মেয়েটা এত জেদি না হলে কি রহমানের সাথে পালাতে পারতো? ওকে দেখে কিছু শেখো। সায়রা ভ্রু কুঁচকে বলে, কি শিখবো? অপরূপা কিভাবে রহমান করছে তা আমিও কি রহমান যোগ করবো? তুমি রহমানের জায়গায় অন্য নাম দিতে পারো, আমার নাম হলেও তো আরো ভালো। আচ্ছা। সাফায়াত হেসে উঠে চলে গেল। রান্না ভালো হয়েছে শেহজাদ? হ্যাঁ। শাহানা পুনরায় তাকালো হামিদার দিকে। হামিদা বলল, কেমন মজা হয়েছে? ভালো নাকি খুব ভালো? খুব ভালো। তারা হাসে। আজ কিন্তু রান্না যে করেছে তার বকশিস চাই। ফুলকলি রেঁধেছে? না। কে? আগে বকশিস দাও, তারপর নাম বলবো। শেহজাদ খেতে খেতে শাহজাহান সাহেবের দিকে তাকালো, বলল, আব্বাজান আপনি অনুমান করতে পারছেন? শাহজাহান সাহেব মাথা নাড়ে। বড় চাচা আপনি? শেহজাদ সাহেবও না বলে। সাফায়াত তুমি? সাফায়াত বলে, এত কিছু জানি না। ছোট ভাইজান আপনি? শিবান চট করে তাকায়, দাঁত দেখিয়ে হেসে আঙ্গুল চেটেপুটে খেতে খেতে বলে, সুন্দর বউ রেঁধেছে ভাইজান। শেহজাদ শাহানার দিকে তাকায়, আবারও শিবানের দিকে প্রশ্ন করে, কি করে বুঝলে তুমি? কারণ ইলিশটা নতুন বউয়ের মতন সুন্দর। সবাই কলকলিয়ে হেসে ওঠে একসাথে। শেহজাদ পকেট থেকে পয়সা বের করে দেয়। শাহানা নিয়ে বলে, যাই অপরূপাকে বলে আসি তার রান্না খেয়ে সম্রাট খুশি হয়েছেন। শেহজাদ খাওয়ায় মনোযোগ দিয়ে বাবা জ্যাঠাদের উদ্দেশ্যে বলে, জমির কাগজপত্র কাল হাতে চলে আসবে। আর এক মালবাহী জাহাজ ইতিমধ্যে তাদের ঘাটে গিয়ে পৌঁছে গেছে, টাকাও চলে এসেছে। কৃষকরা এবার ন্যায্য মূল্য পাবে। শেহজাদ সাহেব আর শাহজাহান সাহেব শব্দ করে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। নগরে এবার ভালো ফসল হয়েছে, সবাই ঠিকঠাক খাজনা জমা দিয়ে গিয়েছে। প্রতিবেশী গ্রামে তারা এক ভাগও হয়নি, তারা পানি জমা করে রাখেনি। ফলস্বরূপ পানির অভাবে চারা নষ্ট হয়েছে। তার আগের বারও পানিতে ভেসে গিয়েছে সব, কিন্তু আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল, তাই দ্রুত পানি সরাতে পেরেছি। ভাইজান বোধ রাস্তা নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা করছে। শেহজাদ মাথা দোলায়। শাহতাজ সাহেব বলে, আব্বাজান ঠিক মানুষকে রূপনগরের দায়ভার তুলে দিয়েছেন, তাই তো আজ পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয়নি। তুমি নিজে প্রমাণ করতে পেরেছ শেহজাদ। আমি
ধুমধাম করে তোমার অভিষেকের দিনটা স্মরণ করতে। সেই দিন সমস্ত নগরীর সব মানুষকে খাওয়াবো, তারাও তোমাকে নিয়ে অনেক সন্তুষ্ট। আমি যেন সন্তুষ্টি ধরে রাখতে পারি। অল্প স্বল্প আয়োজন হোক, কিন্তু আমি চাই না অনেক অর্থ ব্যয় হোক এর পেছনে। কদিন হলো ডাকাত আক্রমণ করেছে মহলে, অনেক অর্থ লুটপাট করে নিয়ে গেছে তারা। আমি তা নিয়ে চিন্তিত আছি। মহলে নিরাপত্তা আরো বাড়াতে হবে, সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে হবে। নগরে ডাকাত দলের প্রবেশ পথে পাহারা বসাতে হবে। ছোট ছোট বাচ্চাদের সিপারা শেখানোর মাদ্রাসাটিও মেরামতে হাত দিতে হবে। আপনাদের খুশি করতে আমি অল্প বিস্তর আয়োজন রাজি আছি। মানুষকে একবেলা খাওয়াতে আমার আপত্তি নেই, তারা আমাদেরই মানুষ, কিন্তু অন্যান্য আয়োজন করে অর্থ নষ্ট করতে চাই না। আশা করি আপনারা আমার সাথে সহমত পোষণ করবেন। সবাই সমর্থন জানায়। শাহজাহান সাহেব বলে, কাল পালাও শেষ হবে, তাহলে আয়োজন পরশু হোক। শেহজাদ মাথা ঝাঁকায়। খোদেজা হামিদা শাহানাকে ডেকে তা জানায় শাহজাহান সাহেব। খোদেজা খুশি হন। পরক্ষণে বলে ওঠে, পুত্র, তার আগে অপরূপা মেয়েটিকে একটা বিহিত করো। শাহজাদ এই প্রশ্নের উত্তর দেয় না। অপরূপা সুস্থ হওয়ার পর সে যা সিদ্ধান্ত নেবে শাহজাদ তাই মেনে নেবে। অপরূপা এখন স্বাভাবিক নয়। শাহজাদের দেওয়া পয়সাগুলো নিয়ে বসে থাকে অপরূপা। ফুলকলি বলে, খুশি হয়েছ? আমারেও এমন দিত ভাইজান, আমারে খুব দেখতে পারে জানি, কিন্তু আমি এই পয়সা দিয়ে কি করব? কি আর করবা? এই পয়সা দিয়া অভিষেকের দিন ভাইজানের কিছু একটা উপহার দিবা। সবাই ওই দিন ভাইজানের কিছু না কিছু দেব। ওই দিন কি হয়? ওই দিন নগরের মানুষ দাওয়াত খাইতে আসবো। ভাইজানের জন্য আসার সময় কিছু না কিছু লইয়া আসবে, সম্মানই দেয়। আর কি বোঝো না? এই পয়সা তো ওনার। তা কিতা হয়েছে? এই পয়সাতে তুমি কামাই কইরা নিছো, রান্ধনের কষ্ট হয়েছে না? হ্যাঁ, তা তো হয়েছে। তো এই পয়সা অহন থেকে তোমার, বুঝলা? হ্যাঁ। হুড়মুড়িয়ে সায়রা ততিনীরা 5 জন ঢুকে পড়ে ফুলকলিদের কক্ষে। অপরূপা চৌকির উপরে শুয়েছিল। তাদের দেখে উঠে বসে, বলে, কি হয়েছে? ততিনী তার পাশে এসে বসে, বলে, আম্মা বলেছে তুমি নাকি সুতোর টুপি বানাতে পারো। জি। ততিনী চোখ জোড়া খুশিতে চকচক করে ওঠে। সে বলে, আমাকে একটা বানিয়ে দেবে? পরশু রাত অবধি সময় আছে, দিতে পারবে রূপা? আমি তোমাকে পয়সা দেব। নামাজ পড়ে যাওয়ার সময় যে টুপিগুলো পরে তা চাইতে একটু ব্যতিক্রম, যাতে ওটা আলাদা মনে হয়, কারণ ওইটা সম্রাট সাহেবের পরবে। দেবে? অপরূপা মাথা ঝাঁকায়। এত কম সময় টুপি? তো তিনি খুশি হয়ে তার গাল দুটো টেনে ধরে সুই সুতোর খোঁজে বেরিয়ে যায়। শবনম বলে, এখন আমরা কি দেব? সায়রা বলে, আমার কাছে একটা আতর কেনা আছে, ওটা দেব আমি ভাইজানকে। সোহিনী বলে, আমি কি দেব? ভাইজান কত কিছু দেন আমাদের, আমরা কিছুই দিতে পারি না। আয়েশা বলে, আমার কাছে একটা রূপোর কলম আছে, আব্বাজান বিদেশ থেকে এনেছিলেন আমার জন্য, আমি ওইটা দেব। ভাইজান তো পরিচালক, সবসময় লেখালেখি করে, ভাইজানের কাজে লাগবে ওইটা। অপরূপা হাসে আর ভাবে, একটা মানুষকে কতগুলো মানুষ ভালোবাসে। কি দেবে ভাবতে ভাবতে সবাই বেরিয়ে পড়ে। অপরূপা ভেবে পায় না সে কি দেবে। যদি সবার সম্মুখে কিছু চেয়ে বসে তখন তো সে লজ্জায় পড়ে যাবে। পরক্ষণে ফিক করে হেসে ওঠে, ভাবে চুরি করার মতন কিছু দেওয়া যাবে, যাতে চুরি করতে সহজ হয়। অভিষেকের আয়োজন উপলক্ষে মহলে ধুম পড়ে গেল। যত্রতত্র পৌঁছে গেল সে খবর। নগরবাসী আনন্দে আত্মহারা। এই দিনটিকে তারা খুব আনন্দিত থাকে। আজ শেষ যাত্রাপালা হওয়ার কথা, আগামীকাল অভিষেক। কিন্তু শিল্পীরা অভিষেক উপলক্ষে দাওয়াত পাওয়ার পর চিঠি পাঠিয়েছে পালার একদিন পেছানোর জন্য। তারা পালার দিন পেছানো হয়েছে। অভিষেক উপলক্ষে মহলের কাজের শেষ নেই। খোদেজা সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে। সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়ালে চলবে না। সবাই বসে অভিষেকের দিন কি পোশাক পরিধান করবে তা ভাবছিল। খোদেজা তাদেরকে ডেকে এনে কাজে বসিয়ে দিয়েছে। সবাই পেঁয়াজ রসুনের খোসা ছাড়াচ্ছে। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ পানি নেমে আসছিল ততিনী। চোখ দুটো ঘন লাল হয়ে এলো। খোদেজা সবাইকে দেখে বলল, ওই মেয়ে কোথায় রে মতি? মতি বন হকচকিয়ে বলে, কারে খুঁজতেছেন বেগম? ওই অপরূপা মেয়েটা।
তো তিনি চোখের পানি দিয়ে চোখ মুছতে মুছতে বলে, মামিমা আমি তাকে একটা কাজ দিয়েছি, সে কাজ করছে, ওকে ডাকবেন না দয়া করে। কি কাজ দিয়েছ? তো তিনি চুপ করে থাকে। সায়রা শাবানারা সবাই মিটিমিটি হাসছে। শাহানা সবার মুখে পরিদর্শন করে বলে, টুপি বানাতে দিয়েছ? তো তিনি উৎফুল্ল কণ্ঠে বলে, জি আম্মা, শাহজাদ ভাই এটা খুব পছন্দ হবে। সায়রা ঠেস মেরে বলে, ভাবি বেগমের দেওয়া উপহার অবশ্যই পছন্দ করবে। তো তিনি তাকে ইশারায় ধমক দিল। তার ধমক পেয়ে সবাই হেসে উঠল। খোদেজা বলল, তাই বলো, সে কি পারবে এত অল্প সময়ে টুপিটা বানাতে? তো তিনি মন খারাপ করে বলল, পারবে না। হামিদা এসে পেছনে দাঁড়িয়ে ততিনীর কাঁধে ছুঁয়ে বলল, পারবে পারবে। শাহজাদ বেরোনোর আগে সর্বপ্রথম তুমি তাকে টুপিটা মাথায় পরিয়ে দেবে। ভাবি বেগমের দেওয়া উপহার বলে কথা, সেটা অবশ্যই মাথায় তুলে রাখবে। তো তিনি ভীষণ খুশি হয়। রক্ত লাল হয়ে আসে তার চোখ দুটো। খোদেজা বলে, দেখো কাণ্ড, সামান্য পেঁয়াজে কাটে গিয়ে কি অবস্থা। স্বামীর সংসার ধরে রাখতে অনেক কষ্ট আছে, বুঝলে? রূপনগরের সম্রাটের বেগম হয়ে টিকে থাকা মুখের কথা নয়। আমি উতাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে শামুকের মতন বালি কামড়ে পড়েছিলাম, নইলে আজ আমাকে খুঁজে পাওয়া যেত না। তো তিনি ম্লান মুখে মায়ের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। শাহানা বলে, আমি শিখিয়ে দেব ভাবিজান, ও পড়াশুনো নিয়ে থাকে, কাজকর্মে তেমন পটু না, শিখিয়ে দিলে পারবে, আর জীবনে ঝড়ঝাপটা আসবে, এসব মোকাবেলা করতে করতে একদিন পটু হয়ে উঠবে। তা পারলে ভালো, শুধু ঘুমটা করে দু একটা হুকুম ছাড়লেই বেগম হওয়া যায় না, স্বামীর সাথে সাথে যুদ্ধেও নামতে হয়। এই যুদ্ধ তলবারের যুদ্ধ নয়, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। এই যে শক্ত হাতে তালু দেখছো আমার, এই একদিন হয়নি, স্বামীর সংসার সন্তানকে আগলে রাখতে গিয়ে হয়েছে। যদি ভেবে থাকো আর 10টা দম্পতির মতন সম্রাটের সাথে তোমার ফুলের সংসার হবে, তাহলে অনেক কষ্ট পাবে। পেঁয়াজের ঝাঁজে কেন চোখের জল আসবে? এই চোখের জল অনেক দামি। এত কোমলমতি কেন হবে আমার সম্রাটের ভাবি বেগম? তো তিনি চোখের জলের সাথে পেঁয়াজের ঝাঁজে বেরিয়ে আসা জল মিশে যায়। রসোই ঘরের দরজার কাছে এসে উকি দেয় শাহজাদ, আম্মাজান ভেতরে আসতে পারি? সবাই নড়ে চড়ে বসে, মাথার কাপড় টেনে নেয়। তো তিনি অন্যদিকে ঘুরে দাঁড়ায়। খোদেজা অনুমতি দেয়, হ্যাঁ এসো। শাহজাদ প্রবেশ করে ঘরে চোখ বুলিয়ে কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলে, এখানে মহলের সমস্ত মেয়েরা আছে, কিন্তু রূপা কোথায়? মতি কিছু বলতে যাচ্ছিল, তো তিনি আটকিয়ে দেয়, বলে, রূপা আছে, ওকে কি ডেকে দেব? হ্যাঁ, ডাক্তার সাহেব কখন ডাক পাঠিয়েছেন, তাও যাওয়ার নামগন্ধ নেই। দুঃখিত, আমি জানতাম না ডাক পাঠিয়েছেন। শাহজাদ সায়রা সোহিনীর দিকে তাকায়। তারা অপরাধীর ন্যায় তাকিয়ে বলে, দুঃখিত ভাইজান, রূপাকে বলছি, সে মুখের ওপর বলে দিয়েছে ওই ডাক্তারের চিকিৎসা সে নেবে না, সে সম্পূর্ণ সুস্থ। খোদেজা বলে, ঠিকই তো বলেছে সে। শাহজাদ, কি কারণে তুমি ডাক্তার সাহেবকে এনেছো? আপনারা সব জানতে পারবেন, কিন্তু আপনাদের অবজ্ঞা দেখে আমি বরাবরের মতন অবাক হচ্ছি। সে আশ্রিত বলে কি এত অবহেলা? এটা কেমন আচরণ আম্মাজান? এসব আমার মোটেও পছন্দ নয়। সায়রা তাকে গিয়ে বলে দ্রুত যেন চত্বরে চলে আসে। আমি এসে বলে যাওয়ার পরও যদি সে না যায়, তাহলে আমি টেনে হিঁচড়ে নিয়ে যাব। সায়রা তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেল, বলল, শান্ত হন, আমি এক্ষুনি যাচ্ছি ভাইজান। সায়রা এক প্রকার দৌড়ে গেল অপরূপার কাছে। তার চোখের নিচে কালি জমে গিয়েছে। মতিবানুর ভাষ্যমতে সে রাতে ঘুমায়নি। আপন মনে টুপির সুতা তুলে যাচ্ছে। সায়রা বলল, রূপা এখনই ওঠো, ভাইজান ভয়ঙ্কর রেগে আছেন, তুমি ডাক্তার সাহেবকে অপেক্ষায় রেখেছ, চলো, নইলে বেয়াদবি মনে করবেন ভাইজান। অপরূপা চোখ মুখ শক্ত করে বলল, আমি তো সুস্থ, কেন ডাক্তারের কাছে যাব আমি? আমার হাতে ক্ষত শুকিয়ে গেছে, আমি জানি না কিছু, তুমি দয়া করে চলো আমার সাথে। অপরূপা জেদ ধরে বলল, না আমি যাব না, ডাক্তারকে আমার ভালো লাগে না, যাব না মানে যাব না, তোমার ভাইজানকে গিয়ে তা বলে এসো আমি যাব না। সায়রা দমও ফেলতে পারল না। ঠিক সেই মুহূর্তে চোখের পলকেই বিস্ময়কর ঘটনাটি ঘটে গেল। শাহজাদ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে খপ করে হাতটা ধরে রূপাকে টেনে নিয়ে বেরিয়ে গেল। সুই সুতোগুলো মেঝেতেই পড়ে রইল। সায়রা তা তুলে কপাল চাপড়ে বেরিয়ে গেল। শাহজাদ আর অপরূপার সামনে তুতেনি পড়ল, বলল, হাই খোদা, কি হয়েছে? আমি ওকে। চুপ থাকো, সরো। অপরূপা কি বলবে ভাষা খুঁজে পায় না। অপরূপাকে ডাক্তারের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দেয় শাহজাদ। তুখোর মেজাজ দেখিয়ে
সারা মহল মাথায় তুলে বলে, ভালো কথা কানে যায় না, নিজের ভালো বোঝো না? বিনামূল্যে ভালো আচরণ, ভালো ডাক্তার পেয়েছো বলে দামে উঠেছে। আমি কি চাকর তোমার? কি পাবো আমি এসব করে? উত্তর দাও। অপরূপা কেঁপে ওঠে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা যুবতীগুলো। ফজল সাহেব হেসে উঠে বলে, বেচারি ভয় পেয়ে গেছে সম্রাট সাহেব, থাক আর বকবেন না, এবার আমার উপর ছেড়ে দিন। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে হনহনিয়ে বাইরে বেরিয়ে গেল শেহজাদ। শাহজাহান সাহেব আর শেহজাদ সাহেব কিছু বলতে চেয়েও বলেন না, শেহজাদের বারণ থাকায় সেখান হতে চলে যান। অপরূপা চুপচাপ ডাক্তারের সামনে গিয়ে বসে। ফজল সাহেব হেসে ছোট্ট করে বলে, তোমার ভালো চাইছে সম্রাট সাহেব, তোমার তো রাজকপাল কন্যা। তুমি নিজেও জানো না তুমি কত বড় বিপদ থেকে বেঁচে গিয়েছো শেহজাদ সুলতানের কারণে। অপরূপা হতবাক হয়ে তাকায়, জানতে চায়, কেন, কি করেছেন উনি? আমি তো এখানে তাদের জিম্মি আছি, একজন বন্দি মেয়ের প্রতি এত সহানুভূতি কেন? সম্রাট সে মহৎ প্রাণ মানুষ, হয়তো তোমার অবস্থা দেখে সহানুভূতি জেগেছে। তুমি কি জানো তুমি কত বড় রোগের শিকার? ঠিক চিকিৎসা না চললে তোমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই যে তোমার হাতে পোড়া দাগ, এটা কেন হয় জানো? কারণ তুমি হাতে তালুতে মোমবাতি জ্বালিয়ে রাতে একা একা হাঁটতে থাকো, তখন তুমি নিজের ভেতরে থাকো না। অপরূপা শিউরে ওঠে, কি বলছেন এসব? দেখো, আমি কিংবা সম্রাট সাহেব কেউ তোমার শত্রু নই। তুমি আমাদের কথায় মনোযোগ দিয়ে শোনো, একটা সময় গিয়ে তুমি ঠিক বুঝতে পারবে আমরা তোমার ভালো চাই নাকি খারাপ। কি করব আমি? আমাদের কথা শোনো, আমাদের কথা মতন কাজ করো। আমি তোমার বাবার বয়সী মানুষ, তোমার ক্ষতি চাইব না। অপরূপা শর্ত দেয়, আপনার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমার মাকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না। আচ্ছা, করব না। দলে দলে নগরের মানুষ এসে একত্রিত হলো মহল প্রাঙ্গণে। সবার হাতে করে যা পেয়েছে নিয়ে এসেছে, ডাল, চাল, সোনা, রূপা, নিজেদের প্রিয় জিনিস, মানত করা কোনো কিছু নিয়ে। প্রচলিত নিয়মে সেই উপহার সামগ্রীগুলো সাধারণ মজুত করে সংরক্ষণ করা হয়, রাখা হয় গুদামজাতকরণের মাধ্যমে। দুর্ভিক্ষ কিংবা কোনো সংকটে পড়লে তা পুনরায় বিলি করা হয় নগরবাসীর কাছে। তবে কেউ চাইলে সম্রাটকে ভালোবেসে আলাদা করে উপহার দিতে পারে। সামর্থ্য না হলে তারা তাদের ঘরের জিনিস নিয়ে আসে, খালি হাতে কেউ আসে না। খোদেজার বাবার বাড়ি, হামিদার বাবার বাড়ি সবাই এসেছে, হানার শ্বশুর বাড়ির লোকও এসেছে। তাছাড়া দূর দূরান্ত হতে এসেছে অনেক বন্ধু বান্ধব, পরিচিত লোকজন আর শুভাকাঙ্ক্ষীরা। সম্রাট তার কক্ষে, সে এক্ষুনি বের হবে, তার নিজের হাতে খাবারের মোড়ক বিলি করা হবে। মহলের যুবতীরা সবাই ভারী পোশাক পরিধান করেছে, হাসিতে খুশিতে মেতে উঠেছে অন্দরমহল। সবাই ছোট ছোট উপহার নিয়ে ভাইজানের কক্ষের সামনে গিয়ে ভিড় জমিয়েছে। অপরূপার হাতে পুঁটলিতে লাল গোলাপের পাপড়িতে ঢাকা এক রূপোর থালার উপরে রাখা টুপির মধ্যে বাকিদের উপহার গুলো রেখে নিয়ে এলো সবাই। শেহজাদ আর সাফায়েতের বন্ধুসুলভ মিত্রবাহিনীগুলো তখন শেহজাদের কক্ষে কোনো একটা বিষয় নিয়ে তুমুল হাসি ঠাট্টার মত্ত। বোনেদের দেখে হাসতে হাসতে থেমে গেল শেহজাদ। সাফায়েত বলল, মহারানীরা হাজির। সবাই মিষ্টি হাসলো। শেহজাদ বলল, কক্ষ ফাঁকা করো, আমি বেরোচ্ছি। তো তিনি পথ আটকে বলল, এই না, কি বলো? এত কষ্ট করে আমরা এত এত উপহার এনেছি। উপহার? ঘরের মানুষের কিসের উপহার? চোখ বন্ধ করো। শেহজাদ বলল, পথ ছাড়ো তো, দেরি হয়ে যাচ্ছে, আব্বা এখন ডাকবে, একটু চোখ বন্ধ করো না। সায়রা বলল, ভাইজান চোখ বন্ধ করুন। শেহজাদ চোখ বন্ধ করলো। তো তিনি ফুলকলির হাত থেকে থালা নিয়ে আসে সামনে, বলে, চোখ খুলো এবার। শেহজাদ চোখ খোলে, আঙ্গুল দ্বারা কপালের মাঝে বরাবর ঘর্ষণ করে বলে, কি এসব? দেখে বলো। শেহজাদ পুটলির ভেতরে আতর, কলম, একটি আংটি, মাথার চিরুনি, আরো হরেক রকমের জিনিস খুঁজে পায়। শেষমেশ টুপিটা তুলে নিয়ে বলে, চমৎকার হয়েছে। তো তিনি ঠোঁট এড়িয়ে হাসলো, বলল, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সায়রা বলল, আপুর পক্ষ থেকে তোমার জন্য, আর বাকিগুলো আমরা সবাই মিলে দিয়েছি।
শাহজাদ টুপিটা নেড়ে চেড়ে থালায় রেখে দিয়ে বলল, ধন্যবাদ। খোদেজা, হামিদা আর শাহানা আসে, সাথে আরো কয়েকজন বয়স্ক মহিলা। সরো সরো সবাই। শাহজাদ আগে মিষ্টিমুখ করে তারপর বের হ। খোদেজা মিষ্টিমুখ করিয়ে পুত্রের কপালে স্নেহের স্পর্শ আঁকে। হামিদা আর শাহানাও মিষ্টিমুখ করায়, দোয়া করে দেয়। খোদেজা ততিনীকে ডাকে, ওকে টুপিটা পরিয়ে দাও। ততিনী খানিকটা দ্বিধায় পড়ে গিয়ে বলে, আমি? হ্যাঁ। শাহজাদ ওর দিকে তাকায়, তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি করো, বললাম তো দেরি হয়ে যাচ্ছে। ততিনী টুপিটা হাতে নিয়ে শাহজাদের সামনে যায়। পায়ের আঙ্গুলে ভর দিয়ে টুপি পরাতে যেতে শাহজাদ মাথা নামিয়ে পরে নেয়। টুপিটা ঠিকঠাক পরাতে বলে, আর কেউ কিছু আনোনি? কুলকুলি, কুমু, টুনু, ওরা কোথায়? সবাই এগিয়ে আসে। কুমু আর টুনু মিলে একটা রুমাল দেয়। রুমালটা অনেক দামি। শাহজাদ নিতেই তারা অনেক খুশি হয়। ফুলকুলি একজোড়া নূপুর দেয়। শাহজাদ বলে, আমাকে আমাকে নূপুর? এটা আপনার পরে কাজে লাগবো ভাইজান। সবাই তার উপহার দেখে হেসে ওঠে। মতিবানু এসে একটা মলমের কোটা দেয়। আপনি তো মারপিট কইরা আহেন মাঝে মধ্যেই, এটা আপনার কাজে লাগবো সাহেব। শাহজাদ সেটি রেখে দেয়, বলে, আর কেউ? রূপা কোথায়? ও কিছু দেবে না? ফুলকুলি বলে ওঠে, ও তো ঠুসে ঠুসে ঘুমাইতেছে ভাইজান। শাহজাদ বলিষ্ঠ কণ্ঠস্বরে চাপা রাগ দেখিয়ে বলে, ঠিক আছে, পথ ছাড়ো সবাই, যেতে দাও। তোর মধ্যে শিভান এসে বলে, সুন্দর বউ কোথায় গেল? মামা এসেছে। সুন্দর বউ যে মামাকে দেখতে চাইলো। কেউ সুন্দর বউকে দেখেছ তোমরা? দুরাত নির্ঘম থেকে টুপিটা তৈরি করতে গিয়ে অপরূপা তার চোখ মেলতে পারছে না। শিভান এসে তাকে ডাকাডাকি করে বুঝতে পেরেও সে চোখ মেলতে পারছে না, সাথে দুর্বলতাও লাগছে। ফুলকুলি তার গায়ে কাঁথা চাপিয়ে দিয়ে বলল, ছোট ভাইজান, সুন্দরী বউ ঘুমাচ্ছে, উঠতে পারবে না এখন। শিভান জেদ ধরে বলল, না, মামা এসেছে, মামাকে দেখতে চেয়েছে সুন্দর বউ। এই বউ, উঠো। কাঁথা নিয়ে ফেলল শিভান। অপরূপার গা ধরে ঝাঁকুনি দিয়ে বলল, এই সুন্দর বউ, উঠো। অপরূপা পিটপিট তাকিয়ে আমোস গলায় বলল, কি হয়েছে, ঘুমাচ্ছি না? শিভান ধমক খেয়ে চুপসে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে উঠল, ঠোঁট খোলালো। অপরূপা বুঝতে পেরে উঠে বসলো, চোখ ডলে বলল, কি হয়েছে? মামা এসেছে, দেখবে না? মামা? অপরূপা দড়া খেয়ে বলল, তোমার মামা মহলে এসেছে? হ্যাঁ। অপরূপা তড়িঘড়ি করে খাট থেকে নেমে মাথায় ওড়না জড়িয়ে বলল, চলো। শিভান খুশি হয়ে তার হাতের আঙ্গুল ধরে টেনে টেনে নিয়ে গেল। মহলের কোনো এক কোণে হতে জিকিরের শব্দ ভেসে আসছে, হয়তো বেতার যন্ত্র চলছে। সারা মহল রং বেরঙের আলো আর লোক সমাগমে ঝকমক করছে। মেহমানদের বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে। রান্নাবান্নাও পরিবেশনের কাজের বুয়াগুলো লাল রঙের শামিয়ানাতে ঢাকা খাবারের থালা হাতে সারি বেঁধে হেঁটে এগিয়ে যাচ্ছে। সবার পরনে আজ নতুন পোশাক। অপরূপা নিজের পোশাকটির দিকে তাকালো। দুপুরবেলা গোসল সেরে এটা পরেছিল সে, জলপাই রঙে। ফুলকলি দিয়েছে। ফুলকলি তাকে দুটো কাপড় দিয়েছে। কাপড়গুলো নতুন, লম্বা হওয়ায় সে তা এখনো পরেনি। অপরূপার গায়ে তা ভালোই মানিয়েছে, সে অদল বদল করে পড়তে পারবে। শিভান বলল, তুমি ভাইজানকে কিছু দেবে না? কি দেব? উপহার? আমার কাছে তো কিছুই নেই। আচ্ছা চলো, ওইদিকে মামা আছেন, ভিড় দেখা যাচ্ছে দ্বিতলা ভবনের কক্ষপথটিতে। শিভান ভিড় ঠেলে অপরূপাকে নিয়ে ছুটল। সবাই শিভান আর অপরূপাকে দেখে সরে দাঁড়ালো। সবার দৃষ্টি তখন তাদের দিকে। অপরূপা বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছ? শিভান থেমে গিয়ে বলল, মামা, সুন্দর বউ চলে এসেছে, তোমাকে দেখবে, এদিকে ফেরো। হামিদা, খোদেজা আর শাহানার সাথে অট্টহাসিতে ফেটে পড়ে কথা বলছিল লোকটা। শিভানের কথায় সামনে ফিরল। সবার শানিত দৃষ্টি অপরূপার দিকে। কটকটে হলুদ রঙের পাঞ্জাবি পরা লোকটার গায়ে লম্বা পাঞ্জাবি, লম্বা মুখ, জমিদারের মতন লম্বা গোঁফ। বয়স 35-36 মতন হলেও দেখতে অতটা মনে হচ্ছে না। অপরূপা লোকটাকে দেখে ঠোঁট টিপে হাসি চেপে রাখলো। লোকটার সামনে ফিরতে অপরূপাকে আপাদমস্তক দেখলো। অপরূপার এতে অস্বস্তি লাগলো। লোকটা তুখোর দৃষ্টিতে অপরূপাকে রসিকতা করে বলল, এই তোমার সুন্দর বউ? শিবান হেসে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ। হামিদা বলল, হাবিব ও অপরূপা আশ্রয় আছে। হাবিব নামক লোকটা নিমগ্ন গলায় শোধালো, মানুষের সাথে নামের এত মিল থাকে তো দেখিনি।
আমি আসছি। অপরূপা দ্রুত পদে ওখান থেকে চলে এসে ঠোঁটে এসে হাসিতে ফেটে পড়ল। ওই লোকটা শিবানের মামা? হাসতে হাসতে তার চোখে জল নেমে এলো। পেছন পেছন শিবান দৌড়ে এসে বলল, এই সুন্দর বউ, তুমি চলে এলে কেন? মামা জিজ্ঞাসা করছিল সুন্দর বউয়ের বর কোথায়। অপরূপা হাসছে, তার হাসি থামছে না। আশেপাশের সবাই তাকে দেখছে। কাজের বউগুলো তাকে এর আগে এভাবে প্রাণ খুলে হাসতে দেখেনি। শিবান বলল, তুমি হাসছো কেন? হাসি থামাও। ওই দেখো, শেহজাদ ভাইজানরা আসছে। বেশি হাসা পছন্দ করে না ভাইজান। অপরূপা হাসির গতি কমালো, কিন্তু হেসেই যাচ্ছে। শিবান বুক ফুলিয়ে বলল, সে বড় সম্রাট আর আমি ছোট সম্রাট। এই থালাটা নাও, ভাইজানের মাথায় ফুল ছিটাও। অপরূপা হাসতে হাসতে থালাটা হাতে ওইদিকে তাকালো। অতি ব্যস্ত পায়ে হেঁটে শেহজাদ মহলের আমন্ত্রিত মেহমানদের সাথে হাতে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করতে করতে চত্বরের দিকে পা বাড়ানোর সময় সাফায়াতকে ডেকে বলল, এখানে কি কোনো সার্কাস চলছে? এত হাসাহাসি কিসের? সাফায়াত মাথা চারপাশে তাকিয়ে বলল, কোথায় হাসাহাসি হচ্ছে? সবাই তো দেখি ফুল ছিটাচ্ছে। তুমি দেখবে না কিছু? ঠিক তখনই একটা থালা ভর্তি ফুলের পাপড়ি এসে শেহজাদের মুখ বরাবর পড়ল। গোলাপের পাপড়িতে ঢেকে গেল তার মাথার চুল, মুখ। থুক করে ঠোঁটে লেগে যাওয়া পাপড়ি ছেড়ে ফেলে কটমট গলায় হুঙ্কার ছেড়ল শেহজাদ। মাথার উপরে এভাবে ফুল ছিটালো কে? ফুলকলি আর মতিবানু সহ সবাই মিলে ঘাড় ঘুরিয়ে অপরূপাকে দেখলো। অপরূপা মস্তক নামিয়ে থালাটা পেছনে লুকিয়ে শিবানের হাত চেপে ধরে মিনমিন করে বলল, দেখলে তো? শিবান হাসিতে ফেটে পড়ে বলল, তুমি ফুলও ছুটতে জানো না বউ? আমি জানতাম নাকি মুখে গিয়ে পড়বে? শেহজাদ চুল থেকে মাথা থেকে গোলাপের পাপড়ি ছেড়ে ফেলে অপরূপার দিকে কঠোর দৃষ্টিতে চাইল। অপরূপা চোখ তুলে তাকিয়ে আবার নামিয়ে ফেলল। কিছু না দিয়ে শেষমেশ ফুল দিল, তাও আবার ছুঁড়ে। অপরূপা সেখান হতে সরে পড়ল ধীরে ধীরে। ততিনীরা সবাই তাকে ঘিরে ধরল। সোহিনী বলল, তোমার ঘুম হয়েছে? হ্যাঁ। ততিনী বলল, তোমার টুপিটা সম্রাটের পছন্দ হয়েছে, এই নাও পয়সা বাড়িয়ে দিলাম। অপরূপা পয়সাগুলো নিয়ে হাসলো, তার প্রথম পারিশ্রমিক। হাতের মুঠোয় পয়সাগুলো চেপে ধরে দাদিজানকে স্মরণ করলো। ততিনী বলল, খুশি হয়েছ? আমি একটা চাদরে কিছু ফুল তুলবো, ও চাদর পরে, তাই তুমি করে দেবে? জি, চেষ্টা করব। ততিনী তার গাল টেনে দিয়ে বলল, তুমি খুব ভালো মেয়ে রূপা। অপরূপা হাসলো, বলল, আপনাদের সবাইকে অনেক সুন্দর লাগছে। শাবনম হেসে বলল, লজ্জা দিও না এভাবে। অপরূপা মৃদু হাসলো, বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, খুব ঝিমাচ্ছে। সোহিনী বলল, আচ্ছা তুমি যাও, খাবার সময় আমরা ডেকে নিব। আর একটা কথা, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে, এভাবেই হেসো। অপরূপা মাথা নেড়ে বলল, যাই? হুম। অপরূপা তার কক্ষের দিকে পা বাড়ালো। তাদের কক্ষটি রসোই ঘরের ঠিক বাম পাশেই। কক্ষপথে পা বাড়াতেই একটা সাদা ধবধবে খরগোশকে ছুটোছুটি দেখলো সে। থেমে গেল, ভাবলো সম্রাটের খরগোশ এখানে কি করে এলো। অপরূপা সেটি পেছনে ছুটলো। তাকে দেখতে পেয়ে খরগোশটিও পালাতে চাইলো। পালাতে পালাতে একসময় তাদের কক্ষের ভেতর ঢুকে পড়লো। মুখের ভেতরে কিছু একটা। অপরূপা তাকে কোলে নিয়ে মুখে আটকে থাকা জিনিসটা টেনে বের করলো। হাতে নিয়ে দেখলো পুরনো লোহার দুটো চাবি। চাবি দুটো টেনে নেওয়ার সময় খরগোশের মুখ ছিঁড়ে দিয়ে রক্ত ঝরছে। চাবিতে রক্ত লেগে গিয়েছে। রক্ত দেখে অপরূপার হাত পা কেঁপে উঠলো। এখন কি করবে সে? সম্রাট তো আর আস্ত রাখবে না। সম্রাট হাবিবকে দেখতে চেয়েছিলে কেন রূপা? পাটের চটের ওপর ফুলকলি আর কুমু টুনুর সাথে বসে খাচ্ছিল অপরূপা। ভাত মেখে লোকমা মুখে তোলার আগেই হামিদার এর প্রশ্নে থেমে গেল সে। ইতস্তত বোধ করলো। বিদ্রুপ মাখা মুখটা দেখে খোদেজা ভ্রু কুঁচকে তাকালো। মৃদু হেসে অপরূপা জবাব দিল, শিভানের মতন একটা লোককে দেখেছিলাম পূর্বে, মনে হয়েছিল ওইটা শিভানের মামা হবে, তাই দেখতে চেয়েছিলাম। ও, তাই তো বলি, রূপা কেন তাকে দেখতে চাইলো। আচ্ছা খাও, আর একটু মাংস দেবো? অপরূপা ঘাড় নাড়লো। আচ্ছা, লাগলে বলো। এই ফুল দেখিস ওর কিছু লাগে কিনা।
জি বেগম। শিভান রসাই ঘরে পা রাখলো। অপরূপাকে দেখে কোমরে হাত দিয়ে গাল ফুলিয়ে বলল, সুন্দর বউ, তুমি আমায় রেখে একা একা খেয়ে ফেলছো? অপরূপা লোকমা মুখে ওর দিকে চেয়ে রইল। হামিদা বলল, তোমায় রেখে মানে? তুমি তো আমার আপাদের সাথে খাবে। সুন্দর বউ তো আপাদের সাথে খাবে না। আপাদের সাথে খাবে না বলেছে ও নাকি ওখানে বসে খেতে লজ্জা করবে। অপরূপা ওকে ডাকলো। শিভানোর পাশে এসে বসলো। অপরূপা বলল, আমি খাইয়ে দিই দুটো? না, দুটোতে হবে না। অপরূপা হাসলো। লোকমা তুলে দিয়ে বলল, আচ্ছা, যত খেতে পারো। হামিদা বলল, লাই দিচ্ছ? মাথা খাবে তোমার। অপরূপা হাসলো। শাহানা হেসে বলল, ভাইজানদের সাথে খাবে না তুমি? শিভান মজা করে খেতে খেতে বলল, ভাইজানরা খাওয়ার সময় কঠিন কঠিন কথা বলে, আমার তাদের সাথে খেতে বসতে ইচ্ছে করে না। শোনবো, তুমি মামাকে দেখে ওইভাবে হাসছিলে কেন? সবাই অপরূপার দিকে দৃষ্টি তাক করলো। অপরূপা ঠিক বলবে এখন। অপরূপা কি বলবে এখন? এত মিথ্যা আর বলা যাচ্ছে না। সে শিভানের মামা রহমান ভেবেছিল, অথচ রহমানের সাথে একটু মিল নেই লোকটার, তাই বড্ড হাসি পাচ্ছিল। হামিদা বলল, তুমি বোধহয় ওর হলুদ পাঞ্জাবি দেখে হাসলে। আসলে ও এমনই, ওর পছন্দের রং হলুদ, কমলা, তোতা, টকটকে লাল, এসব। এত বলি তারপরও শোধায় না ওর নাকি এসব রং পছন্দ। কুমু আর টুনুরা সবাই খিকখিক করে হেসে উঠল। অপরূপা তাদের হাসি দেখে মৃদু হাসলো। শিভান বলল, এই জন্যই হাসছিলে? আমি মামাকে বলবো। মামা আমাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছিল, তোমার সুন্দর বউ আমাকে দেখে ওভাবে হাসছিল কেন? শাহানা বলল, আচ্ছা, কেন ওকে সুন্দর বউ ডাকছো? ও কি বউ? ওর তো বিয়েই হয়নি। অপরূপার ম্লান মুখে ভাত খেতে লাগলো। শিভামকেও খাওয়ালো। শিভাম ভাত চিবোতে চিবোতে বলল, আমি ওকে সুন্দর বই ডাকবো। অপরূপা বলল, আচ্ছা, ডেকো। তক্ষুনি শেহজাদের প্রবেশ। গায়ে এখনো রাজকীয় শেরওয়ানি, চোখ মুখে নিদারুণ উৎকণ্ঠা। সে প্রবেশ করতেই আতরের সুঘ্রাণে মম করে উঠল রসাইঘর। রহমানেও ঠিক এমন একটা আতর দিয়েছিল অপরূপাকে। সুগন্ধটা নাকে এলেই মনে হয় রহমান আশেপাশেই আছে। ঘেমে উঠেছে শেহজাদ। দেখতেই অশান্ত, চিন্তানিদ্ধ মনে হচ্ছে। অধীর গলায় বলে উঠল, আম্মা, একটু গরম পানি দিন। মিঠুর মুখ থেকে রক্ত ঝরছে, দ্রুত করুন। খোদেজা প্রশ্ন করল, কি হয়েছে মিঠুর? জানি না কি হয়েছে, ওর মুখে রক্ত দেখা যাচ্ছে। একটু সময় দাও, পানি দিচ্ছি। শাহানা আর হামিদা গরম পানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে ফুলকলি খাওয়া বন্ধ হয়ে গেছে আর তারা আতঙ্কিত চোখে চেয়ে রইল। শেহজাদ তাদের তীক্ষ্ণ দৃষ্টি বোলাতে গিয়ে দেখল অপরূপার পাতের দিকে তাকিয়ে চুপচাপ খাচ্ছে। শিভানও তার পাশে বসে হাড্ডি চেবোচ্ছে। নগরের মানুষকে খাবারের মোড়ক বিতরণ করা শেষ হয়েছে। নগরের উন্নয়ন পরিকল্পনা করে মহামান্য ব্যক্তিবর্গের সাথে সভা বসেছে। সেই সভায় 3 জন লোক উপহার নিয়ে প্রবেশ করলো মহলের সদর ঘরে। হুজুর, একটা আর্জি। শেহজাদ সাহেব বলে যাও। সম্রাট উপস্থিত আছে। উপহারগুলো নিচে রেখে লোকগুলো হাঁটু মুড়ে বসলো। শেহজাদকে উদ্দেশ্য করে বলল, সাহেব, বছর কয়েক আগে একটা বিবাহযোগ্য কন্যার লাশ পাইছিলাম আমাগর বাড়ির গোয়ালের পেছনে বস্তাবন্দি অবস্থায়। সে কথা সকলে জানে। আমার বাড়িতেও 2টা বিবাহযোগ্য কন্যা আছে। এলাকায় ডাকাতের উৎপাত বাড়তেছে দিন দিন। কন্যাদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগতাছি। আমার রাতে ঘুম হারাম হইয়া গেছে। আমি আপনার কাছে আমার কন্যা 2টার ইজ্জত নিরাপত্তা চাই সাহেব। আমারে ফেরাইয়া দেবেন না। আমারে যে কোনো একটা ফয়সালা দিন। শেহজাদ মনোযোগ দিয়ে পুরোটা কথা শুনল। 2 কন্যা যেহেতু বিবাহযোগ্য সেহেতু করিয়ে দিন। যোগ্য পাত্রের সন্ধান পেলে মহলে এসে হাজিরা দিয়ে যাবেন। সমস্ত খরচপাতি দেওয়া হবে। বিনিময়ে খাজনা পরিশোধ করা থাকতে হবে। কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত আছেন এমন তথ্য পাওয়া গেলে শাস্তি পেতে হবে। জমিতে উৎপাদিত ফসলাদি 20% মহলের মজুদ ঘরে জমা দিতে হবে।
হবে, যান। এরপরে জন বলুন, সম্রাটের 1000 বছর আয়ু হোক বলেই লোকটা নত যেন হয়ে বিদায় নিল। এরপরের লোক দুটোকে দেখে সাফাত বলল, ভাইজান, এরা একে অপরের প্রাণের বন্ধু বলা চলে। গতকাল মারামারি করে একে অপরের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি তাদের খবর পাঠিয়েছিলাম খাবার বিতরণের পরেই যেন সবাই হাজির হয়, তাই এসেছে। শাহজাদ প্রশ্ন করে, মারামারির বিষয়বস্তু কি ছিল? লোক দুটো ভীত দৃষ্টিতে চাইল। একজন বলে উঠল, হুজুর, তার পোলা ভেড়া পালে আমার কন্যারে নিকাহ করবার লাগি পরাণ দিতাছিল। আমি আর আমার বেগম রাজি আসিলাম না। আমার অল্প বয়সী কন্যা দিনদারি হিসাব বোঝে না, তাই ওই রাখাল পোলার লগে পালাইছে। আমার মাথা গরম হইয়া গেছিল, তাই আমি ওরে গালাগালি করছি, আর এই আমার মাথায় ফাটাইয়া দিছে। আমিও দিছি। শাহজাদ কেদারায় পিঠ এলিয়ে বসে প্রশ্ন করল, বয়স কত কন্যার? 16 বছর বয়স। শাহজাদ সাহেব বলে উঠলেন, মাথা মোটা, 14 বছরে মেয়েদের নিকাহ দিচ্ছে, আর 16 বছর কম, তারা সাবালিকা হয়েছে, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। শাহজাদ বলল, ওরা একে অপরকে পছন্দ করে? হ, তাই কয় সাহেব। কিন্তু? কোনো কিন্তু না। ছেলের পিতাকে বলছি, আপনি পুত্রবধূকে সসম্মানে ঘরে তুলুন, আর কন্যার পিতাকে বলছি, আপনিও মেয়ে জামাইকে সম্মান দিয়ে কথা বলবেন। মারামারি করে যেহেতু দুইজনের মাথা ফাটিয়েছে, সেহেতু বিচার সেখানেই সমাপ্ত। এরপরে বার যদি এরূপ কোনো খবর আসে, তাহলে দুইজনের জায়গা অন্ধকার কারাগারে। সোজা হিসাব, যান। ভয়ে কাঁপতে কাঁপতে লোক দুটো প্রস্থান করলো। সাদা রঙের পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছে মহলের নারীদের জন্য, যাতে তারা ভবন চত্বরে দাঁড়িয়ে নিস্তলার কার্যক্রম দেখতে পারে। পর্দা সরিয়ে বিচার কার্যাদি দেখতে থাকা যুবতীদের সাথে অপরূপাও ছিল। সবার সাথে সেও হেসে উঠল লোক দুটোর পালানো দেখে। তো তিনি অপরূপাকে বলল, তুমিও সাবালিকা, পালিয়ে ভালো কাজ করেছ। দেখো, রূপনগরের সম্রাট তা সমর্থন করছে। ওনার ফয়সালা সবসময় উত্তম হয়। অপরূপার মুখটা মলিন হয়ে এলো। বিচার কার্য শেষ হওয়ায় অপরূপা তার কক্ষের দিকে পা বাড়ালো। পথিমধ্যে ডাক্তার আবুল ফজলের সামনে পড়ে গেল। খাওয়া দাওয়ার শেষে অতিথি কক্ষে আরাম করছিলেন তিনি। হঠাৎ মনে হলো অপরূপার সাথে জরুরি কথা বলা দরকার, তাই ছুটে এলেন। অপরূপাকে ওনাকে দেখে জিজ্ঞাসা করলো, আমাকে খুঁজতে যাচ্ছিলেন? হ্যাঁ রূপা, তোমার কি মনে হচ্ছে না তোমার দাদিজানের মৃত্যুটা অস্বাভাবিক? সবটা শোনার পর আমার তেমনটাই মনে হচ্ছে। অপরূপার মনে হলো পৃথিবীটা যেন দুলে উঠল। অস্বাভাবিক? হ্যাঁ, অস্বাভাবিক। তুমি কাল আমাকে বলেছ তোমার দাদিজান পানের সাথে শুকনো ফুলের পাপড়িও খেয়েছিল সেই রাতে। হ্যাঁ, দাদিজান প্রায়ই এমন খেতেন। সেদিন শুকনো ফুল ছিল না দাদিজানের কাছে, আমি আমার কাছ থেকে দিয়েছিলাম। সেগুলো রহমান আমায় দিয়েছিল। হ্যাঁ, তারপরে সকালে তোমার দাদিকে মৃত দেখেছ। অপরূপা অতি আশ্চর্যিত চোখে চেয়ে বলল, কি বলতে চাচ্ছেন, স্পষ্ট করে বলুন। ফজল সাহেব সোজাসাপটা রহমানের বিপক্ষে কোনো কথা বললেন না। শাহজাদ বারণ থাকায় শুধু বললেন, তোমার কাছে যে ফুলের মালাটা ছিল, সেটাতে আমি কিছু বিষাক্ত জিনিস পেয়েছি, যা দেহের অভ্যন্তরে প্রবেশ করলে মৃত্যুর কারণও হতে পারে। কি জিনিস পেয়েছেন? কোকেন। কোকেন চেনো? অপরূপা ভাবান্তরিত হলো। হ্যাঁ, মানুষ পাগল হয়ে যায় ওইসব নাকে গেলে। হ্যাঁ, আর পেটে গেলে মৃত্যু। কিন্তু ফুলগুলো তো রহমান দিয়েছিল, কেন বিষাক্ত কিছু থাকবে? সেটা রহমানই বলতে পারে। অপরূপাকে বিষয়টা ভাবিয়ে তুলল। রহমান তাকে ভালোবাসে, সে এমন কোনো কাজ করবে না যার কারণে অপরূপার কোনো ক্ষতি হতে পারে। তুমি ভাবো, তারপর আমাকে জানিও। কি বুঝলে? জি। ডাক্তার চলে গেল।